হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। প্রায় 2 থেকে আড়াই মাস আগে আমি আমার চ্যানেলে লাস্ট ভিডিও আপলোড করেছিলাম। নিজের কিছু পার্সোনাল কারণের জন্য এতদিন আমি ইউটিউবে বসার টাইম করে উঠতে পারিনি। দেখুন, আপনারা হয়তো 10 মিনিটের একটা ভিডিও দেখেন, বাট 10 মিনিটের ভিডিওর জন্য যে টাইমটা আমাদের ব্যয় করতে হয়, আমাকে সেই টাইমটা হয়তো আমি কোনোভাবে পেরে উঠছিলাম না সেই টাইমটা দিতে। তো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আজ থেকে আই হোপ আপনাদের সকলের জন্য এভরিডে ভিডিও বানাতে পারবো। সো সানা ট্রেডিং সার্ভিসে আপনাদের সকলকে স্বাগত। আই হোপ সকলে খুব ভালো আছেন। তবে মার্কেটের যে পরিস্থিতি, হয়তো অনেকে কিছুটা প্যানিক সিচুয়েশনে আছেন। সো আপনাদের সাথে এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, মার্কেট কোথায় পজ নিতে পারে, কোথা থেকে বাউন্স ব্যাক করতে পারে, এই সব ব্যাপারে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সাথে দুটো স্টক নিয়েও আলোচনা করব, কারণ একটা ভিডিওতে খুব বেশি লেন্দি করারও যায় না, কারণ লেন্দি করলে আপনারাও হয়তো বোর ফিল করবেন। তাই দুটো স্টক নিয়ে আজকে আলোচনা করব আর মেন ইন্ডেক্সটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটু বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, যদি চ্যানেলটি থেকে আপনাদের কোনো রকম হেল্প হয় তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট আমরা দেখে নেব ডিএসইএক্স এর মেন ইন্ডেক্স কি বলতে চাইছে। তো এটা হচ্ছে ওয়ান ডে চার্ট। ওয়ান ডে চার্টে দেখুন, চার্ট কখনো এত বড় বড় করে দেখলে কখনোই চার্টের আগা মাথা কিছুই বোঝা যায় না, কারণ চার্ট সবসময় জুম আউট করে দেখতে হয়। জুম আউট করে দেখলে পুরো পিকচার একদম ক্লিয়ার হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা ট্রেন্ড লাইন কানেক্ট করলে, আমি এখন আর কানেক্ট করছি না। ট্রেন্ড লাইন আমার আগের ভিডিও দেখতে পারবেন, আগের ভিডিওগুলো তো ডিএসইএক্স এর মেন ইন্ডেক্স নিয়ে কিছু আলোচনা করা হয়েছে, তো সেগুলো আপনারা দেখতে পারেন। দেখুন, যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন কানেক্ট করি তাহলে আমরা কি দেখবো, লং টার্মের চার্টে ট্রেন্ড পজিটিভ, মানে ডিএসইএক্স এর মেন ইন্ডেক্স পজিটিভ। তবে শর্ট টার্ম বা মিডিয়াম টার্মে কিন্তু ডিএসইএক্স এর মেন ইন্ডেক্স নেগেটিভ। এখান থেকে দেখুন ট্রেন্ড লাইন আমি ড্র করছি। ট্রেন্ড লাইনকে স্ট্রেংথ লাইনও বলা হয়, আর ট্রেন্ড লাইন আমরা অ্যাজ এ কি হিসাবে ইউজ করছি, প্যারালাল চ্যানেল হিসাবে ইউজ করছি। তো ট্রেন্ড লাইনের একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তো সেখান থেকে আপনারা দেখতে পারেন। ট্রেন্ড লাইন কানেক্ট করার নিয়ম কি, মিনিমাম 2 সুইংস। তবে 2 সুইংস কানেক্ট করারও নিয়ম রয়েছে, যত সময় না লোয়ার লো বা হায়ার হাই তৈরি করবে তত সময় কিন্তু আমরা 2 সুইংসকে অ্যাজ এ ট্রেন্ড লাইন হিসেবে নিতে পারবো না। যেহেতু এটা লোয়ার লো তৈরি করেছে, তাই এখান থেকে আমরা একটা ফার্স্ট ট্রেন্ড লাইন আমরা এটা কানেক্ট করে নিতে পারি। সেকেন্ড ট্রেন্ড লাইন আমরা সেম পয়েন্ট থেকে, এটাও আমাদের একটা লোয়ার লো তৈরি করেছে, তাই এটাও আমরা কানেক্ট করে নিতে পারি। থার্ড ট্রেন্ড লাইন আমরা, অনেকগুলো ট্রেন্ড লাইন হয়, তো এখন যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো আমি ড্র করে নিচ্ছি। থার্ড ট্রেন্ড লাইন আমরা দেখুন এখান থেকে এটা ড্র করতে পারি। এটা কেন ড্র করতে পারি, কারণ এই লো আর এই সুইং এর হাই আর এই সুইং এর হাই দেখুন কন্টিনিউ লোয়ার লো তৈরি করছে। লোয়ার লো বলতে এই যে সুইং এর লোটা এখানে ছিল সেটা ব্রেক করে এই সুইং ব্রেক করে দিয়েছে, সেই জন্য এখান থেকে আমরা এই সুইংটা কানেক্ট করতে পারি। তাহলে দেখুন এখন ট্রেন্ড লাইন যখনই কানেক্ট করলাম তখন একটা পুরো একটা পিকচার ক্লিয়ার হয়ে গেল যে ট্রেন্ড এখন এই চ্যানেল লাইনের মধ্যেই ঘুরছে। তাহলে মিডিয়াম টার্মে ট্রেন্ড কিন্তু এখন পুরোপুরি নেগেটিভ ট্রেন্ডেই রয়েছে। প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে আমাদের কি বলা হয়, ট্রেন্ড লাইনের অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, প্লাস এটা একটা প্যারালাল চ্যানেল হিসাবেও কাজ হচ্ছে। তো এবার আমরা এত সময় বার করলাম ট্রেন্ড লাইনের অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এবার আমরা হরিজন্টাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বার করব। দেখুন এখন ট্রেন্ড যেহেতু ট্রেন্ড নেগেটিভ, তাই প্রতিটা সাপোর্ট যেগুলো ছিল এতদিন সেটা কিন্তু এখন অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসাবে ক্রিয়েট হবে। তো আপাতত আমি এখান থেকে ড্র করছি। আপনার প্রথম যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আপনার এটা, সেকেন্ড যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আপনার ধরতে পারেন এটা। এগুলো সব একটা একটা রেজিস্ট্যান্স হিসাবে ইউজ হচ্ছে এখন, কারণ ট্রেন্ড এখন নেগেটিভ ট্রেন্ডে রয়েছে, তাই তো। আরেকটা দেখুন এখানে এটা ধরতে পারেন। এইটা যে এখান থেকে হয়তো অনেকেই হয়তো ভেবেছিলেন, দেখুন ক্যান্ডেল দেখে যদি আপনারা ট্রেড করতে যান তাহলে কিন্তু আপনারা পুরোপুরি ফেসে যাবেন, কারণ ক্যান্ডেল অনলি প্রাইস অ্যাকশনে ক্যান্ডেল অনলি 5% কাজ করে আর বাকি টাইম কিন্তু ফেলড হয়ে যায়। সো প্রাইস অ্যাকশনে পুরো কন্টেন্টটাই আপনাকে আগে মাথায় রাখতে হবে। বেসিক থেকে কিভাবে আপনি মার্কেট স্ট্রাকচার ফাইন্ড আউট করছেন, কিভাবে আপনার হরিজন্টাল অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এগুলো আপনাকে সব কিছুই মাথায় রাখতে হবে। তো এখানে যেই একটা এই ক্যান্ডেলটা তৈরি হলো, অনেকেই হয়তো ভেবেছিলেন যে এবার প্রাইস হয়তো বাউন্স ব্যাক করতে পারে।
করতে পারে, তবে দেখুন প্রাইস যেহেতু নেগেটিভ ট্রেন্ডে রয়েছে, যত সময় না একটা বটম তৈরি করছে তত সময় কিন্তু প্রাইস এখান থেকে পজিটিভ ট্রেন্ডে কখনোই যাবে না। প্লাস ওপর দিক থেকে এখানে যে ট্রেন্ড লাইনের ডিসেন্ডিং যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এটাও কিন্তু একটা করে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, সাথে তো হরিজন্টাল সাব রেজিস্ট্যান্স রয়েছেই। তাহলে এটা হলো এখনকার হরিজন্টাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আর ডিসেন্ডিং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, দেখুন প্রাইস এখান থেকে কেন উঠলো, প্রাইস এখান থেকে যে একটুখানি যে বাউন্স ব্যাক দিল, এটা কেন দিল? তার পিছনে নিশ্চয়ই কোনো লজিক রয়েছে। প্রাইস এমনি হাওয়ায় কখনো চলে না। প্রাইস দেখুন, প্রাইসের বিহেভিয়ার মানুষের বিহেভিয়ার থেকে কখনো আলাদা হতে পারে না, কারণ স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কিন্তু মানুষেরাই পরিচালনা করছেন, তাই মানুষের বিহেভিয়ার থেকে কখনো আলাদা হতে পারে না। আলটিমেট ব্যাপারটা বুঝুন, এখান থেকে কেন প্রাইস একটু আপ মুভ করল। তো প্রাইস আমরা ফিবোনাচি যদি আপনারা জানেন তো দেখতে পাবেন, আমরা এইখান থেকে মিডিয়াম টার্মের একটা ট্রেন্ড আইডেন্টিফাই করছে ফিবোনাচি দিয়ে। ট্রেন্ড আইডেন্টিফাই বলতে একটা সাপোর্ট খোঁজার চেষ্টা করছি। তাহলে এখান থেকে একটা লো কানেক্ট করলাম, আর এখান থেকে একটা এই যে সুইং এর হাই, সেটা আমরা কানেক্ট করে দিলাম। কানেক্ট করে যখনই দিলাম তখন দেখুন 61% যে রিট্রেসমেন্ট, 61% রিট্রেসমেন্টকে কি বলা হয়? 61% রিট্রেসমেন্টকে বলা হয় একটা হেলদি কারেকশন। তো 61% রিট্রেসমেন্ট আসছে এখানে, মানে আপনার 5670, রাউন্ড ফিগারে আপনারা 5950 ধরে রাখুন। তাহলে এটা হচ্ছে এই জন্যই প্রাইস এখান থেকে একটুখানি বাউন্স ব্যাক দিয়েছে। তবে প্রাইস এখান থেকে কিন্তু কন্টিনিউ আপ ট্রেন্ডে যাবার সম্ভাবনা এখনো নেই, কারণ এখান থেকে প্রাইস এই দিন এই যে লোটা করেছিল, এই যে লোটা আগে সুইং এর লো করেছিল, সেটা কিন্তু ব্রেক করে অলরেডি নিচে চলে এসেছে। ক্যান্ডেল ক্লোজ, শুধু নিচে আসলে হয় না, ক্যান্ডেলের বডি ক্লোজ দিয়ে দিয়েছে। তারপর এই একটা প্রাইসের একটা জাস্ট একটা রিট্রেসমেন্ট এসছে, এগুলোকে বলা হয় জাস্ট একটা ডাউন ট্রেন্ডের রিট্রেসমেন্ট। কারণ যখন প্রাইস ডাউনে যায় তখন কন্টিনিউ নিশ্চয়ই ডাউনে যায় না, আর যখন প্রাইস আপে যায় তখন নিশ্চয়ই কন্টিনিউ আপে যেতে পারে না কখনোই, এটা প্রাইসে কখনোই বিহেভিয়ার হতে পারে না। তাই যখন ডাউনে যায় তখন ডাউনে আসার পর ছোট্ট একটা রিট্রেসমেন্ট দেয়, দিয়ে আবার ডাউনে আসে। তো এই জায়গাটা আশা করি ক্লিয়ার করতে পারলাম, আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এখনকার জন্য দেখুন প্রাইসের বিহেভিয়ারটা কি হতে পারে। এখন আপনি প্রাইসটা যখনই চার্টটাকে আপনি জুম আউট করবেন, তখন আপনার এটা আর এটা এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল হিসাবে কাজ করতে পারে। তবে তখনই কাজ করবে যখন আপনারা দেখবেন যে এখন সব থেকে ভালো সিনারিও এটা হবে যদি 10 থেকে 15 দিন বা তার বেশি সময় প্রাইস এইটুকু জায়গার মধ্যে যদি টাইম স্পেন্ড করে, মানে একটা ক্যান্ডেল ওপরে একটা ক্যান্ডেল নিচে, যদি এইটুকু প্রাইস যদি এর মধ্যে যদি টাইম স্পেন্ড করে, করার পর যদি একটা হাই ভলিউম মানে অ্যাভারেজ ভলিউমের থেকে যদি হাই ভলিউমে একটা গ্রিন মারবুজু ক্যান্ডেল তৈরি করে, সাথে এই ট্রেন্ড লাইনকে ক্রস করে, এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে একটা গ্রিন মারবুজু ক্যান্ডেল উইথ হাই ভলিউম। হাই ভলিউম বলতে আগের অ্যাভারেজ ভলিউমের থেকে বেশি ভলিউম হতে হবে, তাহলেই এখান থেকে একটা বেস্ট সিনারিও হতে পারে। তার আগে কিন্তু এখান থেকে সেরকম ভাবে কোনো এখনো আপ মুভ করার পসিবিলিটিস নেই। এই একটা সিনারিও গেল। যদি এখান থেকে যদি আপ মুভ করে, তাহলে আপনাদের আগেই বললাম প্রতিটা যেগুলো এত সময় সাপোর্ট ছিল, সেগুলো কিন্তু প্রতিটা জায়গায় অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তাহলে এখান থেকে যদি ব্রেকআউট করে এই ট্রেন্ড লাইনে, তাহলে আপনারা প্রথম আপনাদের জন্য টার্গেট থাকবে এটা 6500, রাউন্ড ফিগারে 6500 আপনি ধরে রাখুন। এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তার উপরে রেজিস্ট্যান্স হচ্ছে এটা 5625, তার উপরে রেজিস্ট্যান্স যদি ধরতে যান তাহলে এটা 5795। আপাতত এটুকুই আলোচনা করা থাক, তারপরে আবার তো ভিডিও তো আসবেই, তখন আমি আরো ডিটেলস আলোচনা করব। তাহলে এই একটা সিনারিও হতে পারে। আরেকটা সিনারিও হতে পারে এরকম ভাবে প্রাইস একটুখানি আপ করতে দিন, একটু শুট আপ করতে দিন, করতে দেওয়ার পর প্রাইসকে আবার ডাউনে আসতে দিন। ডাউনে এমন ভাবে আসবে যেটাকে বলা হয় ডাবল বটম। ডাবল বটম অনেক রকমের হয়, 4 রকমের ডাবল বটম হয়। তো আই হোপ আপনারা সেই 4 রকমের ডাবল বটম জানেন, এখন আর এই ভিডিওতে আলোচনা করছি না। এইখানে যদি এই সুইং লো যদি ব্রেক না করে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় এখানে, তবে এখান থেকে একটা পসিবিলিটিস আছে আপ মুভ করার। তবে সেম কথা আগের মতোই প্রতিটা জায়গায় অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসাবে ব্রেক করবে। 200, 300, 400 পয়েন্টের একটা করে গ্যাপ পাবেন, যে গ্যাপটা আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারলে কোনো স্টক কিনলে আশা করি ভালো রেজাল্ট পাবেন। আর যদি এই সুইং লো যদি ব্রেক করে দেয়, তারপরে সাপোর্ট কিন্তু নেক্সট সাপোর্ট কিন্তু আপনার এখানে 5595 বা 5600 আপনি ধরতে পারেন।
এরকম ভাবে দেখুন সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করুন, বিভিন্ন ইন্ডিকেটর লাগিয়ে করলে এই যখনই এরকম ডাউন ট্রেন্ডের রিট্রেসমেন্ট গুলো দেবে তখনই আপনারা এখান থেকে আপনাদের ইন্ডিকেটর বলবে এখান থেকে বাই করতে। তো এখানেই আপনারা ফেসে যাবেন। চার্ট একদম নিট অ্যান্ড ক্লিয়ার রাখুন, জাস্ট প্রাইস অ্যাকশন ইউজ করুন, কোনো ইন্ডিকেটর আপনারা ইউজ করবেন না। আমি বারবার বলছি ইন্ডিকেটর শুধুমাত্র ব্রোকারেজ জেনারেট করে দেওয়ার জন্য হয়, আপনাদের প্রফিট জেনারেট করার জন্য কখনোই নয়। জাস্ট প্রাইস অ্যাকশনটা ভালো করে শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, প্রাইসের বিহেভিয়ার বোঝার চেষ্টা করুন, তাহলেই দেখবেন অনেকটা ইমপ্রুভ হয়েছে। অ্যাটলিস্ট প্রফিট না করতে পারলেও এটা গ্যারান্টি দিতে পারি লসটা আপনি আর করবেন না। তো এটা আমি সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করলাম, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর পরবর্তী ভিডিওতে আবার এটা নিয়ে আলোচনা করা হবে, কোন দিকে প্রাইস মুভমেন্ট করছে, কোন দিকে যেতে চাইছে প্রাইস, অবশ্যই আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবার আমরা নেক্সট দুটো স্টক আমি সিলেক্ট করেছি, সেই দুটো স্টকের প্রথমটা হচ্ছে আপনার এনসিসি ব্যাংক। দেখুন এনসিসি ব্যাংক দেখুন, প্রাইস যদি আপনি একটু কি করেন মানে জুম আউট করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস এখন এই রেঞ্জের মধ্যে ঘুরছে। আগে প্রাইজের বিহেভিয়ারটা বোঝার চেষ্টা করুন, আগে প্রাইস কোন ট্রেন্ডে রয়েছে সেটা বোঝার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আর্ধেক সলিউশন আপনার হয়ে গেছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে প্রাইস কোন ট্রেন্ডে রয়েছে, প্রাইস রেঞ্জ বাউন্ড মার্কেটে রয়েছে। মানে প্রাইস মানে রেঞ্জ বাউন্ড মার্কেটে রয়েছে বলতে আপনি এখানে যদি আসে, এখানে যদি বাইয়ের কনফার্মেশন দেয়, এবার সুইং ট্রেডিং এর জন্য 5 থেকে 7 রকম আপনার কনফার্মেশনের মানে এন্ট্রির জন্য 5 থেকে 7 রকমের আপনার কনফার্মেশন আছে। তো সেইগুলো আপনাকে আগে জানতে হবে, একটা ভিডিওতে জানা সম্ভব নয়। আর এখানে তাহলে রেঞ্জ বাউন্ড মার্কেটের জন্য এখানে যদি বাইয়ের কনফার্মেশন দেয় তাহলেই আপনি এখান থেকে বাই করবেন। আপনার ফার্স্ট টার্গেট আপনি 61% রাখবেন। ফার্স্ট টার্গেট কখনোই রেঞ্জ বাউন্ড মার্কেট হোক আর যে মার্কেটই হোক না কেন, ফার্স্ট 50-50 রুলস সবসময় অ্যাপ্লাই করবেন। 50% কোয়ান্টিটি আপনি 61%-এ আপনি বুক করবেন। সেকেন্ড যে রিমেইনিং 50% থাকবে সেটা আপনি শুট আপ করুন, সেটা আপনি হোল্ড করুন এই টার্গেটের জন্য। আর সব সময় মার্কেটে স্টপ লসের সাথে কাজ করুন। স্টপ লস দিলে যদি আপনার 5% লস হয় সেটা আপনি খুশি আর মনে মেনে নিন, কারণ যদি স্টপ লস আপনি না ইউজ করেন, মার্কেটের যে পরিস্থিতি, মার্কেট এখন ভোলাটাইল মার্কেট, এখন হঠাৎ করে মার্কেট আপ যাচ্ছে, হঠাৎ করে মার্কেট ডাউন যাচ্ছে, বিভিন্ন ইকোনমিক্যাল কারণে হোক বা যে কারণেই হোক। আমি নিউজ ফলো করি না, আমি নিউজ হয়তো আমার থেকে আপনারা অনেক ভালো বলতে পারবেন, আমি জাস্ট চার্ট ফলো করি। তো যদি আপনি স্টপ লস ইউজ না করেন তাহলে আপনার যেটা আপনার 5% লসের ওপর থেকে আপনার বেরিয়ে যাবে সেটা কিন্তু 50% লস আপনার চলে যাবে। এটা হয়তো অনেকেই ভাবেন যে ডাউনে আসছে আসুক, তাহলে এখানে 5% লস আপনাকে দেখাচ্ছে, কিন্তু আপনি ভাবছেন যে 5% লস দেখাচ্ছে ও উঠে যাবে, তখন আমি আবার সেল করে দেবো। কিন্তু এই যে 5% লসটা আপনার কিছুটা উঠলেও, যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে, যদি আপ ট্রেন্ডে থাকে তো ঠিক আছে, তাও আপনাকে কনসিডার করা যায়। কিন্তু যদি ডাউন ট্রেন্ডে থাকে, এই যে রিট্রেসমেন্ট গুলো দিতে যায়, এটা আবার ডাউনে চলে আসে। 5%টা দেখবেন 5 দিনের মধ্যে 10% হয়ে গেছে, 10%টা দেখবেন 10 দিনের মধ্যে আপনার 20% লসে ঢুকে গেছে। তো সেই জন্য বলছি সবসময় স্টপ লস মেনটেন করে কাজ করুন। আর এই যে স্টকগুলোতে আমি আগের থেকে সব ড্র করে রেখেছিলাম, কারণ ভিডিও লেন্দি হয়ে যাবে সেই জন্য। তো যাই হোক, এনসিসি ব্যাংকের জন্য হোল্ড করুন, এখন ওয়েট করুন, এক্ষুনি বাই করবেন না। এখানে যদি বাই কনফার্মেশন দেয় তাহলে করুন, না হলে নেক্সট সাপোর্ট আপনার এখানে রয়েছে, এখানে বটম তৈরি করুন, এখান থেকে আপনি এন্ট্রি করুন। ফার্স্ট টার্গেট আপনার 61% রাখুন, রিমেইনিং কোয়ান্টিটি হোল্ড করুন উইথ আপনার বাই প্রাইসের স্টপ লস। নেক্সট যে স্টকটা সেটা হচ্ছে আপনার ঢাকা ইন্স্যুরেন্স। দেখুন ঢাকা ইন্স্যুরেন্স এখন এখান থেকে ডাউন ট্রেন্ডে রয়েছে, সরি এটা হচ্ছে ট্রেন্ড লাইন দিয়ে জাস্ট একটা আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করেছি। ঢাকা ইন্স্যুরেন্স এখন ডাউন ট্রেন্ডে রয়েছে, প্রতিবার আপনার ট্রেন্ড লাইনের কাছে যাচ্ছে, প্রতিবার সেখান থেকে ফল করছে। ফল করে কি করেছে, এই যে সুইং লোটা ছিল সেটাও ব্রেক করে কিন্তু নিচে চলে এসেছে। এখনকার জন্য ঢাকা ইন্স্যুরেন্সের বেস্ট সাপোর্ট এরিয়া হলো আপনার এই এরিয়া হচ্ছে আপনার বেস্ট সাপোর্ট এরিয়া। তো এখানে যদি আসে, এখানে ডিরেক্ট ফার্স্ট অ্যাটেম্প্ট অলওয়েজ ফেক হয়, ফার্স্ট অ্যাটেম্প্টে কখনোই বাই করতে যাবে না। একটা এখানে বটম তৈরি করুক বা সাপোর্টে এসে কিছুদিন এখানে টাইম স্পেন্ড করুক, একটা রেঞ্জ তৈরি করুক, এই রেঞ্জের ব্রেকআউট হলে তখন আপনি এন্ট্রি করুন। এই জাস্ট একটা ক্যান্ডেলের স্টপ লস ইউজ করুন। আর যদি আপনি মিড পয়েন্ট থেকে যদি আপনি এন্ট্রি করেন তাহলে কিন্তু স্টপ লস বড় হয়ে যাবে, টার্গেট ছোট হয়ে যাবে।
তো এখানে যখন আসবে এই টার্গেট এর জন্য ওয়েট করুন, এই লেভেলের জন্য ওয়েট করুন, এই লেভেলে যদি উইথ কনফার্মেশন আপনি এখান থেকে বাই করতে পারেন। ফার্স্ট টার্গেট সেম আপনার 61%, সেকেন্ড টার্গেট আপনি এটা রাখতে পারেন। এখানে আপনি ফুল কোয়ান্টিটি এক্সিট করে যাবেন, কারণ মার্কেট এই রেঞ্জের মধ্যে অনেক দিন টাইম কাটানোর পর এখান থেকে শুট আপ করেছিল, কিন্তু মার্কেট আবার এগেইন সেই রেঞ্জের মধ্যে চলে এসেছে। তো এখান থেকে বাই, এখান থেকে সেল, মিডিলে নো বাই, নো সেল। তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত সময় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটিতে অবশ্যই লাইক দিতে একটা ভুলবেন না। বাই বাই।